আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি পাহাড় সমতল সীমান্তে চায় নিরুদ্বিগ্ন জীবন। পাহাড়ের কিছুটা শান্তি ফিরে আসছে ধীরে ধীরে, এটি আসলে ভালো খবর আজকের দিনের। এবং রাঙামাটি যে পরিবহন ধর্মঘট চলছিল সেটিও প্রত্যাহার করা হয়েছে। তবে দিনভর কিন্তু সাজেক সহ অন্যান্য পার্বত্য অঞ্চলগুলোতে পর্যটকদের ভোগান্তি ছিল। এর বাইরে ঢাকার সাথে আজকে সম্পর্ক উন্নয়নের কথা বলছে দিল্লি, এবং বিএনপির নেতাদের সাথে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। এবং ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসলে এক ধরনের আলোচনা সমালোচনা উত্তেজিত ছিল সারাদিন। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, আমরা যাদেরকে আলোচনার জন্য পেয়েছি। আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনাব ঠাকুর। আমরা আলোচনায় যেতে চাই। ডক্টর শাহিদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। ঢাকা দিল্লি সম্পর্ক আসলে টানাপোড়েনের মধ্যে দিয়ে আছে, এটি আমরা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সেটি অবশ্যই আসলে একটি সমঝোতার জায়গায় আসতে হবে, সম্পর্কটা উন্নতি করতে হবে। সেটি আসলে কিভাবে হবে সেটি নিয়ে এখন আলোচনা চলছে। আজকে বিএনপির সাথে বৈঠকে মির্জা ফখরুল ইসলামও কিন্তু বলেছেন যে দিল্লির সাথে আসলে পানি এবং সীমান্ত হত্যার বিষয়গুলো নিষ্পত্তি চান। অন্যদিকে ভারতও চায় বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু সেই সম্পর্কটা আসলে আমরা জানি কি মানে কেমন সম্পর্ক হওয়া উচিত সেটা আসলে সবাই বলছেন, কিন্তু বাস্তবে আসলে কি হবে? কেননা গতকালই যখন বাংলাদেশ ঘোষণা দিল ভারতে 3000 মেট্রিক টন ইলিশ পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তখনই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশিরা যারা ভারতে অনুপ্রবেশকারী আছে বা অবৈধভাবে আছে তাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে রাখা হবে, তাদেরকে বের করে দেওয়া হবে। এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য আমরা পাচ্ছি। এই ধরনের বক্তব্য দিয়ে কি আসলে আমাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব? আনফর্চুনেটলি এই ধরনের বক্তব্য দিয়ে খুবই স্বাভাবিকভাবেই বলা যায় যে সম্পর্ক উন্নয়ন হতে পারে না। এ ধরনের বক্তব্য নিতান্তই দুটি শত্রু ভাবাপন্ন দেশের মধ্যে হয়ে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রীর এটা কথাটা শুনে তো আমার খুব অবাক লাগছে। তিনি বিজেপির 2 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জেনে শুনে এভাবে তিনি প্রভোগ করেছেন। এবং আমার কাছে এটা মনে হয় যেন ভারতের অ্যাটিটিউড এবং দৃষ্টিভঙ্গিটা কার্যকর ক্ষেত্রে খুবই অসহযোগিতামূলক। কেননা অপরদিকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে উপরে রয়েছে প্রধানমন্ত্রী, তিনিও কোনো সুস্থভাবে কোনো উত্তরও দেননি। এবং বাংলাদেশকে যে জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার ব্যাপারটা, সেটাও কিন্তু মানে খুব কোনো ভদ্রোচিতভাবে তারা অ্যাভয়েড করেছে, সেটা বলা যেতে পারে না। এর মধ্যে আমাদের যে পরিবর্তনের বাস্তবতা পররাষ্ট্রনীতিতে হবার কথা, সেটা ঠিক হয়ে উঠছে না। এবং যেই বিষয়টা আমরা সবচেয়ে ভয় পাই, আমি যেটাকে মনে করি পররাষ্ট্র বিশ্লেষকের হিসেবে, যে এই যে গত 15 বছর ধরে যেভাবে ক্রমাগতভাবে একটা পলিসি, আপোষকামী পলিসি, যে ভারতের কাছে আত্মসম্মান বিক্রি করে দেয়া, এই যে প্রবণতা চলে এসছে, এটা একটা হ্যাবিচুয়াল প্র্যাকটিসে পরিণত হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে এক একটা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের আচরণগত ধারা থাকে অন্যান্য দেশের সাথে ডিল করার। এবং আমাদের আমি যতদূর মনে করতে পারি, গত এই আওয়ামী লীগ সরকার আসার আগে কখনো কিন্তু আমরা ভারতকে এইভাবে তোষামত করতে দেখিনি, কিংবা ভারত আমাদের সাথেও এরকমভাবে মানে তাচ্ছিল্যর মনোভাব দেখাবার মতো অতখানি সাহস পায়নি। কিন্তু এই যে গত 4-5 বছরে স্পেশালি ভারতের আচরণ আমাদের প্রতি অনেকাংশেই একটা ক্লায়েন্ট স্টেটের মতো। এখন এইটাকে কনফ্রন্ট করতে হলে এই সরকার এবং স্পেশালি যে প্রধান উপদেষ্টা যে ধরনের অবস্থান নিয়েছিলেন,
তাতে আমরা আশা করতে পারতাম যে সুস্পষ্ট স্ট্যান্ড নেওয়া হবে। এই যে এই আচরণগুলো আমরা দেখছি যে তারা আমাদের তাদের যে হোম মিনিস্টার যেভাবে কথা বলেছে, এটাই বলা যায় যে প্রথম এক্সপ্রেশন অফ আনফ্রেন্ডলিনেস যেটা এই হোম মিনিস্টার ধারাবাহিকভাবে করে এসছে। কিন্তু স্যার আমাদের পক্ষ থেকে কোনো ধরনের, বাংলাদেশের পক্ষ থেকে এটার কোনো ধরনের রিঅ্যাকশন হয়নি স্যার। এটি খুবই আপত্তিজনক, আমি মনে করি আপত্তিজনক। এবং এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে পরিবর্তন হয়েছে, এই যে সরকার এসেছে, আমি বলবো যে তাদের ব্যর্থতা, তাদের মেন্টাল অ্যাটিটিউড, মানসিকতা ওই আগেকারই ধারাবাহিকতায় চলে আসছে। এখন এই যে এখানে গুণগত পরিবর্তন দেখব, এই সিদ্ধান্ত অবশ্য এখানে সাথে সাথেই কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের উক্তির প্রতিবাদ করা উচিত ছিল। প্রথমত বাংলাদেশিরা আসার প্রশ্নই ওঠে না, কারণ ভারতে এখন আমাদের সাথে যে বাস্তবতা রয়েছে সেখানে পেনিট্রেট করা সম্ভব না। আমাদের সুস্পষ্টভাবে জানানো উচিত ছিল যে যেখানে তাদের কাঁটাতারের বেড়া রয়েছে এবং অন্যান্য ব্যবস্থা। তারপর যে ইয়ে হচ্ছে যে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে অতীতে ভারত কিভাবে এই যে আমাদের যে বিপ্লবটা ঘটলো ছাত্রদের নেতৃত্বে, কিভাবে সেখানে তারা অসহনশীল আচরণ করেছে। এবং গত 2 মাস ব্যাপী তাদের যে প্রোপাগ্যান্ডা ওয়ারফেয়ার, বা যেভাবে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের সামরিক ও বেসামরিক বাহিনী বিভিন্নভাবে আমাদের এখানে অস্থিরতা তৈরির একটা অভিযোগ আছে। এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কিন্তু বলেছেন যে বাংলাদেশে পরিণতি মোটেও ভালো হবে না সম্পর্কে। জি, যে সেই জায়গাটাতে আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের সাথে আজকে ভারতীয় হাইকমিশনার দেখা করেছেন প্রণয় ভার্মা, এবং তিনি সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ করে সীমান্তে হত্যা বন্ধ এবং নিরাপত্তার বিষয় এবং পানি সমস্যার দ্রুত সমাধান আশা করছেন। এত বছরে হয়নি এই সমস্যা, আসলে সমাধান কিভাবে হবে? বিএনপি মানে স্ট্র্যাটেজি কি হবে? ধন্যবাদ আপনাকে। আর অপর বিজ্ঞ আলোচক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের দেশের আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম বিশেষজ্ঞ ডক্টর শাহিদুজ্জামান স্যার। দেখুন স্যার যেটা বলেছেন, আমি এটার সাথে শুধু একটু সাপ্লিমেন্ট করব। এটা কোনো পুরোটাই আমি স্যারের সাথে একমত। একটা সরকার, নতজানু সরকারের সাথে দীর্ঘদিন ধরে ভারত যে ব্যবহার করে আসছিল, এই ব্যবহারটা তারা যে পরিবর্তন করা দরকার, এটা তারা চিন্তা করে নাই। আপনি দেখেছেন দিল্লিতে একেবারেই ভিসা অফিসার এই লেভেলের লোকজনকে দিয়ে প্রধানমন্ত্রীকে রিসিভ করিয়েছে। অথচ 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গিয়েছেন দিল্লি, তখন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নীলম সঞ্জীব রেড্ডি দুজন এয়ারপোর্টের থেকে রিসিভ করেছেন। তো বেগম খালেদা জিয়াও প্রাইম মিনিস্টার হিসেবে যখন গিয়েছেন, তখন মনমোহন সিং রিসিভ করেছেন। তো এই যে শেখ হাসিনা যে এই পর্যায়ে ভারতের সাথে যে একেবারেই যে ওদের রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নিচে তার পজিশনকে নামিয়ে আনার কারণে আজকে এই ঘটনাটি ঘটছে, যে গত 10 বছর ধরে ইন্ডিয়া আমাদের গণতন্ত্র, আমাদের দেশের মানুষের অধিকার, এই পুরোটাকেই সে আন্ডারমাইন করে আসছে। আমরা যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এইটাকেই সে মানতে ভুলে গিয়েছে। আমার কথাটা হচ্ছে যে এই ক্ষেত্রে বিএনপির পলিসিটা কি? বিএনপির পলিসিটা হচ্ছে ভারতকে স্মরণ করিয়ে দেওয়া, আমরা একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। বাংলাদেশের মানুষের জনযুদ্ধ করার ইতিহাস আছে। বাংলাদেশের ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট এবং লার্জেস্ট আর্মি এবং 5th এফেক্টিভ আর্মি, পাকিস্তানি আর্মিকে বাংলাদেশের মানুষ তাড়াতে সক্ষম হচ্ছে। তো এই জন্য ভারত যে সমস্যাগ্রস্ত একটি রাষ্ট্র, তার চতুর্দিকে তার সে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, চতুর্দিকে তার বিদ্রোহের দাবানল জ্বলছে। সেই সময়ে
বাংলাদেশকে চোখ রাঙানোর অবস্থায় সে নাই, এটা আমাদেরকে বুঝতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি আপনাকে বলছি যে আমরা এইখানে আপনাকে বলি অতি অল্প সময়ের মধ্যে একটা সরকার গেছে, নাম হলো আইকে গুজরাল, দেবগৌড়া, ভিপি সিং, এদের যে অনেকগুলি সরকার গিয়েছে, কোনোদিন কি ভারত যে আমাদের শান্তি বাহিনীকে অস্ত্র দিয়েছে, এই যে খাগড়াছড়ি স্টেডিয়ামে যে সন্তুল আরমার নেতৃত্বে শান্তি বাহিনী যে ট্রাকের ট্রাক অস্ত্র জমা দিল, যে এই অস্ত্র কি আসমান থেকে ফেরেশতারা দিয়েছিল শান্তি বাহিনীকে? তা তো না। এই অস্ত্রের উৎস কোথায়? অস্ত্রের উৎস সবাই জানে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। শুধু বাংলা কথা, ভারত এদেরকে অস্ত্র দিয়েছে। তো সেই শান্তি বাহিনীকে অস্ত্র দিয়েছে, কোনোদিন তো ভারতের কোন সরকার স্বীকার করে নাই যে শান্তি বাহিনীকে আমরা অস্ত্র দিয়েছি। তো আজকে আমি আপনাকে এই ক্ষেত্রে বলতে চাই, স্যারের সাথে সাপ্লিমেন্ট করব, সেইটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের স্বার্থ হচ্ছে স্থায়ী, আর বন্ধুত্ব এবং সত্যতা এটা হচ্ছে অস্থায়ী। বিএনপির কৌশলটা কি হবে? বিএনপির কৌশল আমি আপনাকে মনে করি যে ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে আমরা তোমার কররাজ্য নই, এটাই হচ্ছে জানিয়ে দেওয়া। এবং আমি আপনাকে বলতেছি, মৌলানা ভাসানী 1976 সালের মে মাসে যে লং মার্চ করেছিলেন, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে সাড়া দিয়েছিল। আমি মনে করি এই ধরনের বহু কাজ আছে, বহু ঘটনা আছে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য। কূটনৈতিক চ্যানেলে হতে পারে, জনগণকে সচেতন করার মধ্য দিয়ে, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে আমরা ভারতকে জবাব দেওয়া। বিরতিতে যাব, তার আগে 30 সেকেন্ডে একটি প্রশ্ন সাথেই জানতে চাই যে এই যে এরকম পরিস্থিতিতে যেটি নিয়ে আসলে অনেক ধরনের বিরোধিতা আমরা পক্ষে বিপক্ষে অনেক কথা শুনেছি, যে ভারতকে এই মুহূর্তে ইলিশ পাঠানো আসলে কি কতটা, খুব ছোট করে যদি বলেন। না, ইলিশ পাঠানো, আমি আপনাকে বলি, ইলিশ পাঠানোর এটা খুব যে বড় একটা বিষয়, যে আমার দেশ পার্শ্ববর্তী রাষ্ট্র ইলিশ যদি চায় আমার এখানে, আমার এটা আছে, আমি সেই ক্ষেত্রে আমি দিতে পারি। যে আমি আপনাকে বলতেছি যে এইটা যে ভারত আমার সাথে যে আচরণটা করছে, আমি যে ভারতের মতো ছোট লোক হব, আমি এরকম ছোট লোক না করলেও পারি। জি, আমরা বিরতিতে যাই, বিরতি থেকে এসে আমরা আবার আলোচনা ফিরবো। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সময় হয়েছে বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকবেন। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আলোচনায় আছেন ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ, এবং বিএনপি নেতা মোশাররফ আহমদ ঠাকুর। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাহিদুজ্জামান, আপনার কাছে আবারও আসতে চাই যে আগামী দিনে আসলে আমাদের জাতীয় নিরাপত্তার জায়গাটা কেমন হবে সেই বিষয়ে একটু জানতে চাইব। কেননা এই সরকার আসার পর থেকে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর নানান ধরনের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। পার্শ্ববর্তী দেশগুলোতেও আমরা বিভিন্ন ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ছে, এবং পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে এক ধরনের উত্তেজনা তৈরি করারও চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগও আছে। সবকিছু মিলিয়ে আগামী দিনে নিরাপত্তার জায়গাটা কিভাবে নিশ্চিত করা যাবে? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় প্রশ্নটা। আমরা অনেকেই কিন্তু অনুধাবন করি না যে গত 15 বছরে যে প্রোগ্রেসিভলি ভারত যে বাংলাদেশের উপর একটা নিয়ন্ত্রণের মনস্তত্ত্ব সৃষ্টি করেছে, এটা কেমন? এটা হচ্ছে এমন যে আমাদের সাথে চীনের অনেক ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল ওই এর আগের 2টা দশকে প্রচেষ্টার মাধ্যমে। চীন ছিল আমাদের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা, এখন পর্যন্ত তাই। এবং এই ক্ষেত্রে ভারত কখনো প্রবেশ করতে পারে নাই। কিন্তু গত বছরগুলোয় স্পেশালি 3টা যে জালিয়াতির ইলেকশন হলো, যাকে কোনোভাবে ইলেকশনই বলা যায় না, এই সময়টাতেই কিন্তু ভারতের উপর ওই তৎকালীন যে সন্ত্রাসী আওয়ামী লীগ শাসকরা এমন একটা নির্ভরশীলতা সৃষ্টি করেছে যে ভারত ইচ্ছামতো আমাদের নিরাপত্তা প্রক্রিয়াকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তারা একের পর এক চুক্তি সই করিয়ে নিয়েছে আগের সরকারের কাছ থেকে, যার ফলে আমাদের সার্বভৌমত্ব, আমাদের যে সমতার মাধ্যমে সম্পর্ক বজায় রাখা, সব কিছুই একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। স্পেশালি গত কয়েক বছরে দেখা গেছে যে ভারত এমন পর্যায়ে সেটাকে নিয়ে গিয়েছে যে তারা তাদের উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করবে, তারা রেলওয়ে গড়বে বাংলাদেশের ভিতর দিয়ে। সবচেয়ে বড় ভয় যেটা আমরা দেখতে পেলাম
যেটা আগে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, যে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, গোপন অনেকগুলো চুক্তি, যার মাধ্যমে তারা সামরিক বাহিনী, সামরিক গোয়েন্দা বাহিনী সব কিছুতেই কে থাকবে কোথায় সব কিছু তারা নিয়ন্ত্রণ করতো। এবং এগুলো যখন আস্তে আস্তে বের হতে শুরু করলো, মানে অকল্পনীয় যে তাদের যে অপরাধ তারা করেছে বাংলাদেশের উপরে, এবং এটা তারা করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যখন আসলো তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা, এবং যে করেই হোক এই সরকারের পতন ঘটাবে, এবং তারা ওই প্রাক্তন তথাকথিত প্রধানমন্ত্রীকে তারা গুটির মতো ব্যবহার করবে। সো এই যদি বাস্তবতা হয়ে থাকে, তাহলে কিভাবে আমরা এখন ভারতকে বাধ্য করব যে তাদের মনস্তত্ত্ব যেন 15 বছর আগে অন্তত যেমনটা ছিল, যে বাংলাদেশকে তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আগে দেখতো, সেই পরিস্থিতিতে কিভাবে তা ভারতকে নিয়ে নেওয়া যায়। এই প্রেক্ষাপটে আমার ধারণা, এবং আমি এটা একটা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর যে সংগঠন রাওয়া, সেখানে আমি একটা সুযোগ হওয়াতে আমি কয়েকদিন এই সপ্তাহখানেক আগে প্রেজেন্ট করেছি, যেটা অনেকাংশেই গৃহীত হয়েছে, মানে মিক্সড রিয়াকশন বলা যায়, তবে অনেকেই এটাকে অ্যাকসেপ্ট করেছে একটা বাস্তব ধর্ম। এই ধারণাটা হচ্ছে যে আমাদের যে প্রাক্তন যে শত্রু ছিল যেই দেশের সাথে, যার সাথে আমাদের অনেক আগেই স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা উচিত ছিল, এবং যেই স্বাভাবিক সম্পর্কটা এই গত 15 বছরে এই প্রাক্তন শাসকরা পরিহার করেছে। আমি পাকিস্তানের কথা বলছি। পাকিস্তান হচ্ছে ভারতের সবচেয়ে আস্থাশীল পরীক্ষিত শত্রু দেশ। পাকিস্তানের যে সামরিক সামর্থ্য রয়েছে সেটা অত্যন্ত উন্নত, এবং পাকিস্তানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আছে সেটার মাধ্যমে পাকিস্তান কিন্তু ভারতকে সমতার ভিত্তিতে ডিল করছে। এখন এটা একটা অ্যাকসেপ্টেড প্র্যাকটিস যে বিভিন্ন স্থানে সুপার পাওয়ার হোক বা রিজিনাল পাওয়ার হোক, তারা কিন্তু অন্য দেশের সাথে আণবিক অস্ত্রায়নের সম্পর্ক গড়ে তুলে। পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা হতে পারে যে তারা স্যার এটা নিয়ে আপনার কাছে আসবো। আচ্ছা, এই বিষয়টা নিয়ে স্যার যেটি বলছিলেন যে আসলে ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা খুব একপেশে একটি সম্পর্কের মধ্যে ছিলাম, সেই জায়গাটাতে ভারসাম্যের জায়গাটা আসলে কিভাবে আনা যেতে পারে? ধন্যবাদ। আমি বলি যে বাস্তবতা হচ্ছে ক্ষমতার সাথে মমতা দিয়ে লড়াই হয় না, ক্ষমতার সাথে ক্ষমতা, শক্তির সাথে শক্তি, শক্তির ভারসাম্যই হচ্ছে এখানে মূল কথা। আমি স্যারের যে বিখ্যাত যে ডক্টর স্যার যেটা বলেন যে আমরা নিউক্লিয়ার আমব্রেলার সাথে, আমি আজকেও স্যারকে অনুরোধ করব যে আপনি আপনার স্যার নিউক্লিয়ার আমব্রেলা তত্ত্বটা আপনি আলোচনা করবেন আমাদের দর্শক শ্রোতার জন্য। আমি খুব শর্টলি বলছি, আমি ক্লিন মনে করি যে ভারত আমাদেরকে যেভাবে চোখ রাঙানোর প্র্যাকটিসটা করেছে, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বিগত তথাকথিত সাবেক প্রধানমন্ত্রীর সাথে যে জঘন্য আচরণের মধ্য দিয়ে তাদের বড় ভাই সুলভ একটা অবস্থান তৈরি করেছে, এটা এই মনস্তত্ত্ব থেকে তাকে বের করে আনার জন্য বাংলাদেশকে একটি শক্ত অবস্থানের মধ্যে যেতে হবে। এই অবস্থাটা একবারে পরিষ্কার, যেমন আপনি দেখবেন সামরিক বাহিনীতে কখনোই ইন্ডিয়ান ভেহিকেল ছিল না, এইটা আওয়ামী লীগ এটা ইন্ডিয়ান ভেহিকেল বা ইন্ডিয়ান গাড়ি সরঞ্জাম এইগুলো তারা যোগ করেছে। ইন্ডিয়ান অস্ত্র তো আমি নিতেই পারি না, ইন্ডিয়ান অস্ত্র এখানে আমাদের ইউজ করতে গিয়ে আমাদের অফিসার এবং সৈন্যরা মারা গিয়েছে। তো এই জন্য আমি মনে করি যে চায়না এবং পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশের যে নিরাপত্তা, সামরিক নিরাপত্তার চুক্তি ইমিডিয়েট করা উচিত। এইটাতে প্রেস্টিজের বলে কিছু নাই। বাস্তবতা হচ্ছে যে আপনি কেউ চোখ রাঙালে আপনাকে ওইভাবেই ক্ষমতার ভারসাম্য থাকলে আপনাকে চোখ রাঙাবে না। আর আপনি যদি দুর্বল হন, আপনি যত মমতা দেখান, ইলিশ দেন আর দেন, এতে কোনো লাভ হবে না। তবে আমি একটা জিনিস বলি আপনার আগের কোয়েশ্চেনটাতে, যে আমাদের প্রতিবেশী বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল, আমাদের প্রতিবেশী মেঘালয়, আমাদের প্রতিবেশী আসাম, আমাদের প্রতিবেশী ত্রিপুরা, মিজোরাম, এরা হচ্ছে আমার প্রতিবেশী। আমি এদের সাথে সুসম্পর্ক রাখার পক্ষে। দিল্লি
আমাদের সাথে বড় ভাই সুলভ আচরণ করে, দিল্লির থেকে আমি মনে করি এদের সাথে আমাদের সম্পর্কটা ভালো দিল্লির সাথে থাকবে। অবশ্যই আমাদের সুসম্পর্ক রাখতে হবে, সেটি অবশ্যই মর্যাদা এবং এই সম্মানের। সম্পর্কটা জনগণ টু জনগণ। জি জি, জনগণের সাথে সম্পর্ক খারাপ করে তো আসলে আমরা কখনো লাভ নেই, এবং সেটি আসলে কারোর জন্যই ভালো হবে না। আমরা আলোচনা আরো করব আমাদের পরবর্তী অংশে। আমাদের এই মুহূর্তে আরো একটি বিরতির সময় হচ্ছে। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্রে নিচে আরো একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, সাথে থাকবেন আশা করছি। আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছে আমি হোসাইন শাহাদাত। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে যেটি বলছিলাম বিরতির ফাঁকে, যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা যোগ দিবেন, এবং এবারের অধিবেশনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ পশ্চিমা বিশ্বে আমাদের যেই ভাবমূর্তি সংকট হয়েছে, সম্পর্কের একটা টানাপোড়েন গত কয়েক বছরে, সেটি আবার নতুন করে ফিরে পাওয়া এবং ভাবমূর্তি ফিরে পাওয়ার জায়গাটা, এবং ভারতের সাথে আমাদের আসলে কি সম্পর্ক সামনে হবে, এইসব বিষয় নিয়ে সবকিছু মিলিয়ে এটিকে কিভাবে দেখছেন? আমি আপনাকে বলি যে দেখুন, যে কতটা একটা আমাদের রাষ্ট্রের সম্মানকে শেখ হাসিনা কেউ ধুলায় মিশিয়ে দিয়েছেন, যে একটা ইনফরমালি বাইডেনের সাথে এই শেখ হাসিনা গিয়ে একটা ছবি তুলেছেন। এটাকে এনে বাংলাদেশের সামনে, মানুষের সামনে যে সেলফি তুলেছে, সেলফি কূটনীতি। ওবায়দুল কাদের এই লোকটা তো এর ধরা পড়ে না কেন, এটা তো বুঝতেছি না। তো এই ওবায়দুল কাদের বলল সেলফি কূটনীতিতে আমরা জয়ী হয়েছি, মনে আছে কিনা? সেলফি কূটনীতি। তো এইরকম হাস্যাস্পদ জিনিসের সামনে আজকে আমাদের প্রধান উপদেষ্টা, আমি মনে করি নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস, আজকে আমাদের জন্য এটা সম্মানকে রিকভারি করা পথে আছেন, যে তার সাথে আজকে বাইডেনের বৈঠক হবে, আনুষ্ঠানিক বৈঠক হবে জাতিসংঘের বৈঠকের ফাঁকে। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষের বোঝার সময় এসছে শেখ হাসিনা আমাদেরকে কোথায় নামিয়েছিল আর আমাদের আসলে অবস্থানটা কোথায়, বাংলাদেশের অবস্থানটা। এবং আমি আপনাকে বলি যে স্পষ্ট করতে হবে আমাদেরকে, আমরা সর্বক্ষেত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা যে কোনো পরিস্থিতির জন্য, আমরা যে কোনো পরিস্থিতি, ভারত সম্পর্কে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। অপদস্থ হয়ে শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো এক মিনিট বেঁচে থাকতে চাই। এটাই হচ্ছে ভারতের জন্য মেসেজ। আপনি দেখবেন ভারত সোজা হয়ে যাবে। আর স্যারের, আমি বাকিটা স্যার যে কৌশলগত যে প্রতিরক্ষার ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক, এটা স্যার বলবেন। স্যার, আসতে চাই যে এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশন নিয়ে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, একই প্রশ্ন আপনার কাছে। আমরা অনেক বছর পর এই জাতিসংঘ অধিবেশনটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ অধিবেশন। কারণ এত বছরগুলো এটা ছিল শিয়ার আনুষ্ঠানিকতা। ওই মহিলা যেত, ওইখানে যে ওই যে বক্তৃতা দিত, খালি অ্যাসেম্বলি, কেউ নাই। 3 দিন পরে যখন সবাই চলে যাচ্ছে, তখন সে ওই ক্যামেরায় ছবি তোলার জন্য তার বিরাট বাহিনী নিয়ে যেত। অ্যাবসলিউটলি ওয়েস্ট অফ মানি। কিন্তু আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছে, যেটা বলল এখন আমার বন্ধুরা বলল, যে প্রেসিডেন্ট বাইডেন তাকে রিসিভ করবে, বাইডেন সাহেব ছবি তুলবে না, তার সাথে আলোচনায় বসবে। এটার একটা সিম্বলিক গুরুত্ব হচ্ছে এই যে প্রেসিডেন্ট বাইডেন তো তিনি আর প্রেসিডেন্ট হিসেবে থাকছেন না নভেম্বরের পরে, এবং তাকে আমেরিকায় প্রচুর শ্রদ্ধা জানিয়েছে ডেমোক্রেটসরা, যে এই যে বিরাট ত্যাগ তিনি স্বীকার করলেন, কমলা হ্যারিসের কাছে প্রেসিডেন্টশিপটা তিনি ছেড়ে দিলেন, এবং এখানে তিনি একটা রাষ্ট্রনায়কোচিত আচরণ করেছে। এবং এই বিষয়টা প্রেসিডেন্ট বাইডেন অন্য কেউ না, ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বনন্দিত নেতার কাছ থেকে যদি উনি কনগ্রেচুলেশনস পায়, স্বীকৃতি পায়, তাহলে প্রেসিডেন্ট বাইডেন নিজেকে ধন্য মনে করবে। আমার মনে হয় এটাই হচ্ছে চিন্তাধারা। প্রেসিডেন্ট বাইডেন আর আমেরিকা আমাদের ডক্টর ইউনূসকে মেডেল অফ অনার দিয়ে, কংগ্রেশনাল মেডেল অফ অনার দিয়েছে, যেটা আমেরিকার সর্বোচ্চ সম্মান, এবং এমন এক প্রেসিডেন্ট ওবামা দিয়েছিল। এবং এমন ব্যক্তিত্বকে প্রেসিডেন্ট বাইডেন যে খুব সিলেক্ট কয়েকজনের সাথে দেখা করছে নিউ ইয়র্কে থাকা অবস্থায়, তার মধ্যে এটা সুতরাং এর তাৎপর্য, সিম্বলিজম অনেক।
কাজে আমাদের জাতীয় স্বার্থের দিক থেকে চিন্তা করতে গেলে কে ক্ষমতায় থাকবে, ট্রাম্প থাকবে না বাইডেন থাকবে এখনো কেউ বলতে পারে না, বা না ওই কমলা হ্যারিস থাকবে বলতে পারে না। কিন্তু কথা হচ্ছে এই যে বিগিনিংটা হলো কিছুদিন আগে মার্কিন যে দুইজন অতি সিনিয়র কূটনীতিক এসে বাংলাদেশ ঘুরে গেল এবং বাংলাদেশের অর্থনীতিকে সহযোগিতা করার আশ্বাস দিল, সেটা আরও বেশি কনফার্মড হবে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংয়ের ফলে। আমরা আশা করব যে আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে খুবই যে পরীক্ষাগুলো রয়েছে, র্যাবের উপর যে নিষেধাজ্ঞা সেই বিষয়টা কি সামনে উঠে যাবে বলে মনে হয় না? আমার মনে হয় না। এটা তো একেবারে জুডিশিয়াল বিষয়, এটা ওই জাস্টিস ডিপার্টমেন্ট দেখবে এবং জাস্টিস ডিপার্টমেন্ট রিভিউ করবে। এমনও হতে পারে যে হয়তো তারা ফ্যাক্টস কালেক্ট করবে। এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে জাস্টিস ডিপার্টমেন্টের লোকরা আসবে বাংলাদেশে, তারা নিজেরা যে স্টাডি করবে সেই স্টাডিটার ভিত্তিতেই রিপোর্ট, সেখান থেকে তারা সিদ্ধান্ত নেবে। জিএসপি, গার্মেন্টসের জিএসপির ব্যাপারটা, হ্যাঁ সেটাও আমার মনে হয় ওটা এখনো এই সেশনে যে এটা হওয়ার আমি খুব একটা সম্ভাবনা দেখছি না, কারণ এটা অনেকাংশে একটা যেখানে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, যেখানে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তারা এগোয়। স্যার আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা একটু পাহাড়ের আলোচনায় আসতে চাই। যদিও কিছুটা স্বস্তি ফিরছে, কিন্তু এটি আসলে মানে পার্মানেন্ট যে স্বস্তি ফেরানো, পাহাড়ের যে শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া এবং পাহাড়িদের মধ্যে এখন পর্যন্ত এক ধরনের অবিশ্বাস, এক ধরনের অসন্তোষ, তারা বৈষম্যের শিকার বলে তারা মনে করছে। এটি সমাধান স্যার একটু এক মিনিট দুজনের কাছ থেকে। আমার কথা হচ্ছে যে এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে এই যে তাদেরকে চুক্তি সই করতে হবে। যখন এটা হয়েছিল 80-র দশকে তখন কিন্তু পাহাড়িরা অনেক পিছিয়ে ছিল। আজকে পাহাড়ি যে নতুন প্রজন্ম যারা ঢাকায় মিছিল করছে, এরা সবাই মেইন স্ট্রিম জীবনে চলে এসছে। কোনো বাংলাদেশি বাঙালি বা পাহাড়িদের মধ্যে সত্যিকার অর্থে কোনো পার্থক্য নেই। তারা এই চুক্তির কি কোনো আসলে আছে, মানে যেহেতু তারাও আমাদের দেশের নাগরিক, মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের নাগরিকের কেন চুক্তি? হ্যাঁ, আমি ওই পাহাড়ের যে তাদের আলাদা আলাদা ব্যবস্থা থাকবে, পাহাড়ে বাঙালিরা সেটেল করার ব্যাপারে সীমাবদ্ধতা থাকবে, এই জিনিসগুলো কিন্তু এখন খুবই অবাস্তব এবং রিভার্স ডিসক্রিমিনেশন বলবো, যে ওই চুক্তিটা এখন বর্তমানে বাঙালিদেরকে ডিসক্রিমিনেট করছে, বাঙালিদেরকে বৈষম্যের শিকারে পরিণত করছে। এই বাস্তবতাটা কিন্তু যারা শিক্ষিত ছেলেরা, নতুন প্রজন্মের পাহাড়ি যারা ঢাকায় বিভিন্ন পড়াশোনা করছে, করছে, তাদের অকপটে স্বীকার করা উচিত যে এই দেশ তো তাদের, সব পুরাটাই তাদের, কাজে পাহাড় কেন আমাদের জন্য আলাদা থাকবে? এই প্রশ্নটা খুবই লেজিটিমেট এবং আমার মনে হয় এটা সেভাবেই দেখা উচিত। বলি আপনাকে যে শেখ হাসিনার সব ক্ষেত্রে নীতিগুলো ভ্রান্ত ছিল এবং লোভ কাজ করতো তার মধ্যে। সে এই শান্তি চুক্তি করেছে, তার যে সঙ্গপাঙ্গ এরা যা বলল যে শেখ হাসিনা শান্তি চুক্তি করেছে, শেখ হাসিনারই প্রাপ্য ছিল নোবেল, এবং এই নোবেলের লোভে সে এই পাহাড়ের সাথে শান্তি চুক্তি করেছে, যেটা একেবারেই লেজিটিমেট না। অনেকে বলেন রোহিঙ্গাদেরকেও জায়গা দিয়েছেন, আপনি রোহিঙ্গাদেরকে যে ইনভাইট করে নিয়ে আসা, এইটাও এই লুবে, এই যে শান্তি নোবেলের লুবে। এবং ডক্টর প্রফেসর ইউনূসের সাথে যে তার যে বৈরী আচরণ, প্রতিহিংসামূলক আচরণ, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নোবেল পেলেন? সে মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় সে বঞ্চিত হয়েছে এবং তার প্রতি এই যে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। তো এই জন্য আমি মনে করি এই একটা আপদ আমাদের ঘাট থেকে, আমাদের জাতির কাঁধ থেকে একটা আপদ শেখ হাসিনা এটা বিদায় হয়েছে, এটা আমাদের সৌভাগ্য। এবং আমরা মনে করি এখন কি পাহাড়ে শান্তি ফিরবে? আমি মনে করি যে পাহাড়ের যে মূল ঘটনাটি ছিল, স্যার বললে ভালো হতো, সেটা হচ্ছে শেখ মুজিব যে বাঙালি জাতীয়তাবাদ করলেন, এই বাঙালি জাতীয়তাবাদ তাদেরকে ইনক্লুড করে না। এই জন্য মানবেন্দ্র নারায়ণ লারমার সময় এই বিদ্রোহটা হয়েছিল এবং এইটাকে কেন্দ্র করে তো জিয়া রহমান এটা তো সমাধান করে দিয়েছেন যে আমরা সবাই বাংলাদেশি, আমরা পাহাড়ি, সমতল, পাহাড়, এর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সমানভাবে। আপনি যেটা বললেন যে পাহাড়ি এবং সমতলের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের এখানে সে এবং সবাই ঢাকা শহরে তো কোনো পাহাড়ি ছেলে মেয়ে আর তো ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে না।
আমরা মনে করি এই যে বৈষম্য তাদের থাকা মধ্যে এই বোধ উচিত। ফিরে আসবে, জি। তারা বাংলাদেশের নাগরিক। জি, শেষ করতে হবে। মোশাররফ আহমদ ঠাকুর, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার ডক্টর শাহেদুজ্জামান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আলোচনা শুনেছেন। আগামীকাল আবার একই সময়ে আমরা হাজির হব জনতন্ত্র গণতন্ত্র নিয়ে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।